আজকে আমরা দেখব 2024 সালে সদ্য মুক্তি পাওয়া নেটফ্লিক্সের জনপ্রিয় একটি ক্রাইম থ্রিলার মুভি লিফটের গল্প। এর আগে আমরা বেশ কিছু হাইস্ট মুভি এক্সপ্লেইন করেছি, যেখানে সাধারণত পুলিশ তার দলবল নিয়ে চোরদের ধরার প্ল্যান করে, কিন্তু আজকের মুভির গল্পটা একটু ভিন্ন। এখানে চোরের চুরি করার দক্ষতা দেখে পুলিশের ইন্টারপোল ডিপার্টমেন্ট চোরদেরকেই হায়ার করে। এরপর তাদেরকে আরো বড়সড় একটা চুরির মিশনে পাঠায়, যেখানে একজন মাফিয়ার কাছ থেকে তাদেরকে $500 মিলিয়ন মূল্যের স্বর্ণের বার চুরি করতে হবে। কিন্তু চোরদের লিডার প্ল্যান করে যে সে শুধু স্বর্ণের বার নয়, বরং স্বর্ণের বার যেই বিমানে করে যাবে সেই আস্ত বিমানটাই চুরি করবে। বিশাল এই চুরির প্ল্যানিংয়ে তাদের একের পর এক ভুলও হতে থাকে, কিন্তু মুভির শেষ মুহূর্তের টুইস্টটা পুরো মুভির গল্পটাই বদলে দেয়। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। মুভির শুরুতেই আমরা ইটালির ভেনিস শহরের দৃশ্য দেখতে পাই, যেটা কিনা তার গ্র্যান্ড ক্যানেল আর পানির উপরের ট্রান্সপোর্টেশনের জন্য বিখ্যাত। তো সেখানে একটা মিউজিয়ামে বিভিন্ন ধরনের পেইন্টিং এর নিলাম চলছিল। বাকিদের সাথে সেই নিলাম হাউসে ঢুকে এই মুভির প্রধান চরিত্র এবং চোরদের দলের লিডার সাইরাস, সে নিলাম হাউসে ঢুকেই সোজা মেইন ফাংশনে চলে যায়। সেখানে একটা লোক সাইরাসের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু সাইরাস তাকে খুব একটা পাত্তা দেয় না। সে নিলামের কার্ড নিয়ে চেয়ারে বসে পড়ে। নিলাম হাউসের বাইরে সাইরাসের দলের আরো দুইজনকে দেখা যায়, যাদের মধ্যে একজন সিকিউরিটি কস্টিউম পরে নিলাম ফাংশনের মধ্যেই ছিল, অপরজন ভেনিসের গ্র্যান্ড ক্যানেলে একটা স্পিডবোট নিয়ে অপেক্ষা করছিল। আর নিলাম হাউস থেকে কিছুটা দূরে একটা ওয়্যার হাউসে দেখা যায় সেখানে পুলিশের ইন্টারপোল এজেন্ট অ্যাবি তার দল নিয়ে তদন্ত করছে। অ্যাবি আগে থেকেই জানত যে সাইরাস কিছু একটা চুরির জন্য এখানে এসেছে, তাই সে সিসিটিভির হেল্প নিয়ে সাইরাসের গতিবিধি পর্যবেক্ষণ করতে থাকে। নিলামে হার্ড কপি পেন্টিং এর সাথে সাথে বিভিন্ন ডিজিটাল পেন্টিং এবং এনএফটিও সেল করা হচ্ছিল। আর সেখানে উপস্থিত ছিল ফেমাস এনএফটি আর্টিস্ট N8। মূলত তার একটা স্পেশাল মাস্কের নিলাম উপলক্ষে N8 সেখানে উপস্থিত ছিল, যেই মাস্কটার মধ্যে মোট ৮৬টা আলাদা আলাদা ক্যামেরা সাজানো ছিল। ক্যামেরাগুলো এমনভাবে ডিজাইন করা যে এটা লাইভ ফুটেজ থেকে তৎক্ষণাৎ এনএফটি আর্ট করতে পারে। অ্যাবিকে অবাক করে দিয়ে সাইরাস ও বাকিদের সাথে সেই নিলামে অংশগ্রহণ করে। অ্যাবি ধারণা করছিল সাইরাস এখানে কিছু একটা চুরি করতে এসেছে, কিন্তু সাইরাস সুষ্ঠুভাবে নিলামে অংশগ্রহণ করেছে দেখে সে শকড হয়ে যায়। তাই সাথে সাথেই সে সাইরাসের নিলাম কার্ডের ইনফরমেশন চেক করতে থাকে। এদিকে সবার সাথে কম্পিট করে সাইরাস $20 মিলিয়ন বদলে এনএফটির নিলাম জিতে নেয়। নিলাম জেতার সাথে সাথেই সে তার টিমের সাথে কন্ট্যাক্ট করে এবং লিফট বলে সিগন্যাল দেয়। মূলত আমেরিকানদের ভাষায় লিফট আপ মানে কোনো কিছু চুরি করা বোঝায়, আর এই মুভিতেও লিফট মানে চুরি করাই বুঝিয়েছে। কিন্তু প্রশ্ন হলো, সাইরাস তো এখানে সব নিয়ম মেনে নিলাম জিতেছে, তাহলে সে এখন কি চুরি করতে চাইছে? আসলে এই প্রশ্নের উত্তর আপনারা একটু পরেই পেয়ে যাবেন। যাই হোক, সাইরাসের সিগন্যাল পেয়ে তার দলের একজন একটা বাটন চেপে নিলাম হাউসের ফায়ার অ্যালার্ম চালু করে দেয়। এরপর N8কে গার্ড দেওয়ার কথা বলে আলাদা করে নিতে চায়। তখনই সাইরাস বলে যে যেহেতু আমি নিলাম জিতেছি, তাই আমি এনএফটি না নিয়ে যাব না। বাধ্য হয়ে N8 তখন সাইরাসের সাথে তার ইয়োটে যেতে রাজি হয়। আর সাইরাস মূলত এটাই প্ল্যান করছিল। সে N8কে সহ তার দলের বাকিদের নিয়ে স্পিড বোটে করে পালাতে থাকে। ইন্টারপোল এজেন্ট অ্যাবিও ততক্ষণে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে। সেও একটা স্পিডবোট নিয়ে সাইরাসদের তাড়া করতে থাকে। সাইরাসের দলের যে মেয়েটা সিকিউরিটির কস্টিউম পরেছিল সে ছিল একজন দক্ষ হ্যাকার। সে হ্যাক করে গ্র্যান্ড ক্যানেলের বিভিন্ন সিস্টেম অ্যাক্টিভ করে দিতে থাকে, যার ফলে অ্যাবিরা তাদের থেকে বেশ পিছিয়ে পড়ে। এই সুযোগে সাইরাস গ্র্যান্ড ক্যানেলের মেইন ডিভাইডার অ্যাক্টিভ করে সেটার অপর পারে চলে যায়। ফলে সাইরাসদের ধরতে না পেরে অ্যাবি N8-এর নামে মিসিং নিউজ প্রচার করতে থাকে। অন্যদিকে সাইরাসের দলের আরো দুইজনকে দেখা যায়। তারা লন্ডনের একটা আর্ট গ্যালারির সিস্টেম ব্রেক করে সেখান থেকে ভ্যান গগের একটা আর্ট চুরি করেছে। একদিকে সাইরাস, অপরদিকে তার দল, দুই দিকের চুরি একই সাথে সফল হয়। আর তখনই আমরা সাইরাসের দলের সবার পরিচয় জানতে পারি। এই দলের লিডার সাইরাস ছাড়াও দলে আছে ক্যামিলা, যে কিনা একজন দক্ষ পাইলট। ক্যামিলা যে কোনো ধরনের যানবাহন খুব দক্ষ হাতে কন্ট্রোল করতে পারে। এরপর রয়েছে মিসুন, সে একজন দক্ষ হ্যাকার। আর দলের চতুর্থ সদস্য হল ম্যাগনাস, সে একজন দক্ষ লক ব্রেকার। এবং দলের আরেকজন সদস্য হল লুক মূলত প্রফেশনাল ইঞ্জিনিয়ার। তো চুরি শেষ হওয়ার পর সাইরাস N8কে নিয়ে ইয়োটে চলে আসে এবং তার এনএফটির পেমেন্ট করে দেয়। এরপর তারা তাদের সাকসেসের সেলিব্রেশন করতে থাকে। এখন প্রশ্ন হলো, সাইরাস আসলে চুরি করল কি? মূলত সাইরাস এখানে এনএফটি আর্টিস্ট N8কেই চুরি করে এনেছে, যেটা N8 জানতে পারে পরদিন সকালে। ঘুম থেকে ওঠার পর N8 দেখতে পায় তাকে ঘিরে বিভিন্ন নিউজ মিডিয়া মিসিং নিউজ প্রচার করছে। এটা দেখে সে একটু ভয় পেয়ে যায়।
সে ভাবে সাইরাস হয়তো তাকে কিডন্যাপ করে এনেছে, কিন্তু সাইরাস তাকে বলে যে সে আসলে তাকে কিডন্যাপ করেছে তার আর্টের ভ্যালু বাড়াতে, কারণ আর্ট যতক্ষণ না পর্যন্ত চুরি হচ্ছে ততক্ষণ আর্টের ভ্যালু বাড়ে না। যেমন বিখ্যাত মোনালিসা পেন্টিং মাত্র $25,000 বিক্রি হয়েছিল, কিন্তু 400 বছর পরে কেউ একজন যখন সেই পেন্টিংটা চুরি করল তখন এর দাম বেড়ে হয়ে গেল $860 মিলিয়ন। ঠিক এভাবেই আমরা তোমাকে কিডন্যাপ করেছি দেখিয়ে তোমার দাম বাড়িয়ে দিলাম। প্রথমে আমার টিম লন্ডন থেকে ভ্যান গগ চুরি করে ব্ল্যাক মার্কেটে $20 মিলিয়ন বিক্রি করেছে। এরপর আমি সেটা দিয়েই তোমার এনএফটি কিনেছি। এখন তোমার সেই এনএফটির দাম $89 মিলিয়ন। এখানে আমাদেরও লাভ আর তোমারও লাভ। এটা বলে তারা দ্বিতীয়বারের মতো সেলিব্রেশন করতে থাকে। এদিকে নিলাম হাউসের সিসিটিভি চেক করার সময় একজনের চলাফেরা দেখে অ্যাবির বেশ সন্দেহ হয়। মূলত এই লোকটি হলো ডেন্টন, যে কিনা একজন দক্ষ কন আর্টিস্ট। ডেন্টন হলো সাইরাসের দলের 6ষ্ঠ সদস্য। অ্যাবি যখন ডেন্টনকে জিজ্ঞাসাবাদ করছিল তখনই তার কাছে একটা পার্সেল আসে, যার মধ্যে অ্যাবি আর সাইরাসের কিছু ঘনিষ্ঠ ছবি দেখা যায়। আসলে আন্ডারকভারে থেকে ডিউটি করার সময় অ্যাবি সাইরাসের সাথে 5 দিন ডেট করেছিল। এগুলো মূলত তখনকারই ছবি। ছবিগুলো সাইরাস পাঠিয়েছে অ্যাবিকে খেপানোর জন্য, কিন্তু সে তো জানত না যে অ্যাবি অলরেডি ডেন্টনকে অ্যারেস্ট করে ফেলেছে। পার্সেল পাওয়ার পর অ্যাবি ইন্টারপোলের লন্ডন অফিসে চলে যায়। সেখানে যাওয়ার পর অ্যাবি যখন তার টিমের সাথে কথা বলছিল তখনই ইন্টারপোলের প্রধান এজেন্ট হাকজলি এসে তাকে নিয়ে যায়। হাকজলি অ্যাবিকে বলে যে তোমার সাথে তো সাইরাসের পরিচয় আছে, আমি চাই তুমি তাকে ডেকে নিয়ে আসো। আমাদের একটা মিশনে সাইরাসের চুরির দক্ষতা আমাদের কাজে লাগবে। অ্যাবি তখন হাকজলির কাছে মিশনের ব্যাপারে জানতে চাইলে হাকজলি বলে লার্স নামের একজন বিলিয়নার মাফিয়ার খোঁজ আমরা পেয়েছি। তার একজন লোককে ধরে আমরা তার ব্যাপারে বিস্তারিত তথ্য নিয়েছি। লার্স শুরুতে একজন ব্যাংকার ছিল, কিন্তু পরে সে বেশ কিছু মাফিয়া গ্রুপের সাথে হাত মিলায়। সে বিভিন্ন মার্কেট বা এরিয়া শেয়ার কিনে এরপর তার কম্পিটিটরদের ধ্বংস করে দেয়, যার ফলে তার নিজের শেয়ারের দাম বেড়ে যায়। আর এটা করতে গিয়ে সে শত শত মানুষ মারতেও দ্বিধা করে না। এভাবেই সে একজন সাধারণ ব্যাংকার থেকে বিলিয়নার হয়ে গিয়েছে। আমাদের পাওয়া তথ্য মতে লার্স এখন লিভায়াথান নামের একদল হ্যাকারের সাথে ডিল করছে, যে হ্যাকারদের কাছে দেশ ধ্বংস করে দেওয়ার মতো অস্ত্র আছে। সেই হ্যাকাররা লার্সের কাছে পেমেন্ট হিসেবে $500 মিলিয়ন মূল্যের স্বর্ণের বার চেয়েছে। সে খুব শীঘ্রই এই স্বর্ণের বারগুলো তার স্টক থেকে সুইজারল্যান্ডের জুরিক শহরে ট্রান্সফার করবে। তবে আমরা তাকে কোনোভাবেই আটকাতে পারবো না, কারণ এগুলো সব লিগ্যাল স্বর্ণের বার। আর এই স্বর্ণগুলো লিভায়াথান হাতে পেলে না জানি কত মানুষের প্রাণ যাবে। তাই যে করেই হোক এই স্বর্ণগুলো লিভায়াথানের হাতে যাওয়া থেকে আটকাতে হবে। সবকিছু শুনে অ্যাবি তবুও মানতে চায় না, কারণ সাইরাস একজন দক্ষ চোর। সে যে স্বর্ণের বারগুলো নিজে চুরি করে নিয়ে যাবে না তার তো কোনো গ্যারান্টি নেই। এটা শুনে হাকজলি বলে প্রফেশনাল কাজের সময় আমি কাউকেই বিশ্বাস করি না, কারণ কম বেশি মিথ্যা পৃথিবীর সবাই বলে। তবে প্রয়োজন হলে সেটা আমি বুঝবো। তোমার বরং দায়িত্ব হচ্ছে সাইরাসকে এই ব্যাপারে রাজি করানো। তো ইচ্ছে না থাকা সত্ত্বেও অ্যাবি পরদিন সাইরাসের হোটেলে গিয়ে হাজির হয়। সাইরাস আগে থেকেই ধারণা করেছিল যে অ্যাবি আসতে পারে, তাই সে এই ব্যাপারে খুব একটা অবাক হয়নি। আর তাছাড়া তারা তো সেই এনএফটি টাকা দিয়েই কিনেছে, এটা নিয়ে ভয়ের কিছু নেই। কিন্তু সাইরাসকে চমকে দিয়ে অ্যাবি বলে যে তোমরা যে লন্ডন থেকে ভ্যান গগের পেন্টিং চুরি করেছ সেটা আমরা জানতে পেরেছি। ব্ল্যাক মার্কেটের সেই বায়ারই তোমাদের নাম বলে দিয়েছে। এটা শুনে সাইরাস জানতে চায় তাহলে অ্যাবি তাকে অ্যারেস্ট করতে এসেছে কিনা। উত্তরে অ্যাবি জানায় আমার সিনিয়র কর্মকর্তা তোমাকে একটা চুরির মিশন দিয়েছে। তোমাকে লার্স নামের একজন মাফিয়ার থেকে $500 মিলিয়ন মূল্যের স্বর্ণের বার চুরি করতে হবে। যদি রাজি থাকো তাহলে এই মিশনের পর তোমাদের সব ক্রিমিনাল রিপোর্ট মুছে ফেলা হবে। পুলিশের কাছে তোমাদের আর কোনো ক্রিমিনাল রিপোর্ট থাকবে না। আর যদি রাজি না হও তাহলে ভ্যান গগের পেন্টিং চুরির অপরাধে তোমাদের জেলে পুরে রাখা হবে। সাইরাস প্রথমে রাজি হতে চায় না, কারণ লার্স একজন ভয়ঙ্কর লেভেলের মাফিয়া। সে তার পক্ষে বিপক্ষের কাউকেই মারতে দ্বিধাবোধ করে না। তবে সাইরাস বুঝে যায় যে এটা ছাড়া তার আর কোনো অপশনও নেই। শেষমেশ পুলিশই তাকে চুরি করার জন্য ব্ল্যাকমেইল করছে। তাই সে অ্যাবিকে বলে একটা শর্তে আমি এই চুরিটা করতে রাজি আছি, আর তা হলো তোমাকেও আমাদের দলে থাকতে হবে। যদি রাজি থাকো তাহলে আমিও রাজি। উপায় না দেখে অ্যাবিও সাইরাসের দলে যোগ দিতে রাজি হয়ে যায়। কিন্তু সাইরাসের দলের কেউই অ্যাবির সাথে কাজ করতে রাজি হতে চায় না। তারা চোর হয়ে পুলিশের সাথে চুরি করতে এক ধরনের অকওয়ার্ড ফিল করছিল, কিন্তু তাদের হাতে যেহেতু আর কোনো অপশন নেই তাই একরকম বাধ্য হয়েই রাজি হতে হয়। ম্যাগনাস অবশ্য এই ব্যাপারটা নিয়ে বেশ খুশি থাকে, কারণ সে জীবনে প্রথমবার এতগুলো স্বর্ণের বার একসাথে দেখবে। যাই হোক, সবার সম্মতি নিয়ে অ্যাবি পুরো মিশনটা এক্সপ্লেন করতে শুরু করে।
সে বলে যে ঠিক 17 দিন পর স্বর্ণের বারগুলো লন্ডন থেকে জুরিখে যাবে। প্রথমে ট্রাকে করে, এরপর একটা যাত্রীবাহী ভিআইপি বিমানের বেসমেন্টে সেটাকে নেওয়া হবে, আর এর মধ্যেই কোথাও থেকে স্বর্ণের বারগুলোকে চুরি করতে হবে। তবে এমনভাবে চুরি করতে হবে যেন লার্স টের না পায়, কারণ সে যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা সম্পর্কে তোমাদের কোনো আইডিয়া নেই। এই পর্যায়ে আমরা লার্সের ভয়াবহতার একটা উদাহরণ দেখতে পাই। লার্সের যে লোকটা ইন্টারপোলের হাতে ধরা পড়েছিল, কর্মেক নামের একজন তাকে ধরে আনে। এরপর লার্সের সাথে ভিডিও কলে থাকা অবস্থায় লার্সের নির্দেশে সেই লোকটাকে মেরে ফেলে কুকুরকে খাওয়ানো হয়। এদিকে সাইরাস যখন হোটেলের ডুপ্লেক্স বারান্দায় শুয়ে শুয়ে গান শুনছিল, তখনই অ্যাবি এসে তাকে জাগিয়ে দেয়। অ্যাবি তাকে বলে যে তোমার টিম সারা রাত ধরে চুরি নিয়ে প্ল্যান করছে, আর তুমি এখানে শুয়ে আছো। উত্তরে সাইরাস বলে দলের সবাই স্বাভাবিকভাবে চিন্তাভাবনা করছে, তাই হিসাব মিলাতে পারছে না। এত বড় লেভেলের মিশনে সাধারণভাবে চিন্তা করলে হবে না, আউট অফ দ্য বক্স চিন্তা করতে হবে। আমরা স্বর্ণের বার নয়, বরং পুরো বিমানটাকেই চুরি করব। এর জন্য আমাদের একটা প্রাইভেট জেট লাগবে। আমরা সেটাকে স্বর্ণবাহী বিমানের খুব কাছে নিয়ে যাব। এরপর এয়ার কন্ট্রোল হ্যাক করে রাডারের সিগন্যাল সুইচ করে দিয়ে বিমানটাকে অন্যদিকে নিয়ে যাব, আর জুরিখে আমাদের একটা ড্রোন পাঠিয়ে দিব। ফলে বিমানের রাডার সেই ড্রোনটাকেই বিমান হিসেবে মার্ক করবে, আর আমরা এদিকে বিমান ঘুরিয়ে মাঝপথেই ভল্ট কেটে স্বর্ণ বের করে নিব। কিন্তু এর জন্য সবার আগে আমাদের সেই প্রাইভেট জেট ম্যানেজ করতে হবে। তো প্রাইভেট জেট ম্যানেজ করতে তারা যায় মেলসন নামে এক ইয়াং বিলিয়নারের কাছে, যার সাথে তাদের নিলাম হাউসে দেখা হয়েছিল। মেলসন সাইরাসের সামনে শো অফ করতে গিয়ে বলে, আমার জেটে এমন কিছু অপশন আছে যেটার কারণে এই জেট আকাশে উড়ানো ইলিগাল, তবে এরপরও আমি এটা নিয়ে ফ্লাই করি। মেলসন এটা বলার পরপরই অ্যাবি তার পরিচয় দিয়ে বলে, তুমি একজন পুলিশের সামনে ইলিগাল জেটের ব্যাপারে বলে ফেলেছ। এখন তুমি যদি আমাদেরকে এই জেট দিতে না চাও, তাহলে তুমি নিশ্চিত জেলে যাবে। সাইরাসের সাথে পুলিশ দেখে মেলসন বেশ শকড হয়ে যায়। তাই আর কোনো অপশন না থাকায় মেলসন সাইরাসদের পুরো জেট ঘুরিয়ে দেখায়। মেলসনের জেটে একটা স্পেশাল ফিচার ছিল, আর তা হলো জেটের নিচের পুরো অংশ এলইডি লাইট দিয়ে তৈরি। সেখানে চাইলেই স্ক্রিনের মতো করে যে কোনো কিছু শো করা যায়। যাই হোক, জেটটা গ্যারেজে নিয়ে আসার পর সবাই নিজেদের মতো কাজ করতে শুরু করে। ম্যাগনাস লক ব্রেক করার প্র্যাকটিস করতে থাকে। ক্যামিলা ভার্চুয়াল সিমুলেশনে বিমান উড়ানোর প্র্যাকটিস করে। ডেন্টন বিমানের মধ্যে তার রোল প্লে করার জন্য তৈরি হতে থাকে, আর লুক এক ধরনের স্টিলের পাত নিয়ে আসে বিমানের উপর বসানোর জন্য। এরপর সাইরাসের নির্দেশে সে এনেটে সেই মাস্কের ক্যামেরা খুলে জেটের গায়ে বসানোর প্ল্যান করতে থাকে। এদিকে মিশন সাইরাস আর অ্যাবিকে ডেকে বলে, আমরা যখন বিমান ঘুরিয়ে অন্য পথে নিয়ে যাব, তখন আমার বানানো মেশিনের সাহায্যে বিমানের সিগন্যাল রাডার থেকে সরিয়ে দেওয়া যাবে। তবে এর জন্য যথেষ্ট সময় লাগবে, হুট করে এভাবে পসিবল না। তাছাড়া এয়ার কন্ট্রোল অফিসেও এমন একজনকে দরকার যে কিনা এই ব্যাপারে আমাদের হেল্প করবে। কথা মতো সাইরাস আর অ্যাবি হ্যারি নামের এক লোকের সাথে দেখা করে এবং তাকে $1 মিলিয়ন লোভ দেখিয়ে এই কাজের জন্য রাজি করায়। তো সাইরাস আর অ্যাবি যখন হ্যারির সাথে কথা বলছিল, তখনই হাকজলি তাদের ফোন দিয়ে ডেকে পাঠায়। এরপর বলে যে আমরা লার্সের যেই লোককে ধরেছিলাম সেটা লার্স জানতে পেরে গিয়েছে। সে এখন 10 দিনের মধ্যে স্বর্ণ চালান করবে, তাই আমাদের হাতেও সময় খুব কম। আমাদের প্ল্যান আরও এগিয়ে নিয়ে আসতে হবে। এখানে হাকজলির কথাবার্তার ধরন সাইরাসের খুব একটা পছন্দ হয় না, তবুও সে অ্যাবির জন্য কাজটা করতে রাজি হয়ে যায়। সেদিন গ্যারেজে ফিরে সবাই যখন কাজ করছিল, তখন সবাই লার্সের কাজের আরেকটা নমুনা দেখতে পায়। সে কয়েকটা শহরের পাইপলাইনের কন্ট্রোল নিয়ে সেগুলো ব্লাস্ট করে দিচ্ছিল। মূলত সে এগুলো করাচ্ছিল লিভায়াথান নামে সেই হ্যাকার গ্রুপের মাধ্যমে। সেই নিউজ চলাকালীন সময়েই সাইরাস সবাইকে বলে যে আমাদের হাতে আর 10 দিন সময় আছে, এর মধ্যেই সব গুছিয়ে ফেলতে হবে। সাইরাসের কথা শুনে সবাই তখন আবার কাজে লেগে পড়ে। মিশন সেই মেশিনটা বানায় যেটার মাধ্যমে তাদের বিমানের সিগন্যাল রাডার থেকে মুছে ফেলা যাবে। এরপর সেটা কয়েক ভাগ করে বিভিন্ন জিনিসের মধ্যে লুকিয়ে রাখা হয়। অন্যদিকে সবাই মিলে জেটটাকে স্টিলের পাত দিয়ে মুড়ে দেয়। এরপর লুক সেগুলোর উপর এনেটে সেই মাস্কের ক্যামেরাগুলো জুড়ে দেয়, আর জেটের এলইডি স্ক্রিনটাও চেক করে নেয়। তো ফাইনালি সেই মিশনের দিন চলে আসে। সেদিন সবাই আলাদা আলাদাভাবে চেকিং করে সেই বিমানটায় উঠে পড়ে, যেটার বেসমেন্টে মূলত সেই স্বর্ণগুলো ছিল। এখানে অ্যাবি আর সাইরাস উঠে হাজব্যান্ড ওয়াইফ হিসেবে। বিমানে উঠার পর সাইরাস সবার সাথে কথা বলে শিওর হতে থাকে যে সবাই ঠিক মতো উঠেছে কিনা। কিন্তু তখনই সাইরাসের কাছে লুকের কল আসে। লুক জানায় সে এই মিশনে আর থাকতে চাচ্ছে না, তার জন্য এটা অনেক বেশি রিস্কি হয়ে যাচ্ছে। লুক আসবে না শুনে অ্যাবি অনেক বেশি ঘাবড়ে যায়, কারণ মিশনের বানানো মেশিনের একটা অংশ তার কাছেও ছিল। এখন লুক যেহেতু আসবে না, তাই মেশিনটা কাজ করার জন্য বিমানের এক পাশে গিয়ে অ্যাসেম্বল করে অন্য পাশে নিয়ে যেতে হবে অ্যাক্টিভ করার জন্য। অ্যাবি এই কাজটা করার দায়িত্ব নিজের কাঁধে নেয়।
আর সাইরাস সবাইকে সাবধান করে দেয় যে বিমানের মধ্যে লার্সের লোকেরাও আছে, তাই সবাই যেন তাদের ব্যাপারে সাবধান থাকে। এদিকে জেটের দায়িত্ব দেওয়া হয় পাইলট ক্যামিলাকে। সে জেটে উঠে সব ঠিকঠাক করে উড়াল দেয় এবং সবগুলো ক্যামেরা চেক করে সাইরাসদের বিমানের দিকে যেতে থাকে। সাইরাসদের বিমান আকাশে লেভেল হওয়ার পর যখন সিট বেল্ট খোলার পারমিশন দেওয়া হয়, তখনই মিসুন আর ম্যাগনাস ওয়াশরুমে গিয়ে মেশিনের পার্টগুলো রেখে আসে। এরপর অ্যাবি ওয়াশরুমে গিয়ে সেটা অ্যাসেম্বল করে পিছনের দিকের ওয়াশরুমে যায়, কিন্তু যখনই সে মেশিনটা সেট করে উঠিয়ে রাখতে যাবে তখনই তার হাত থেকে সেটা পড়ে ভেঙে যায়। এদিকে ক্যামিলা ততক্ষণে জেট নিয়ে সাইরাসদের বিমানের সাথে লিংক করে দিয়েছে, যার ফলে এয়ার কন্ট্রোলের রাডারে একসাথে দুটা বিমান দেখাতে থাকে। কন্ট্রোল রুমের একজন এটা দেখে সিনিয়রদের রিপোর্ট করার কথা ভাবে, তবে সেখানে যেহেতু হ্যারি ছিল, সে সেই মহিলাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে আটকে রাখে। অ্যাবির দেরি হচ্ছে দেখে সাইরাসও ওয়াশরুমে যায় চেক করতে। সে দেখে যে অ্যাবি মেশিন ভেঙে ফেলে প্যানিক হয়ে গিয়েছে, তাই সে আগে অ্যাবিকে শান্ত করে। এরপর তারা দুজনে মিলে সেই মেশিনটা ঠিক করার চেষ্টা করতে থাকে। এদিকে সবাইকে একসাথে উঠতে দেখে লার্সের লোকেরাও সন্দেহ করতে শুরু করেছে। তাদের মধ্যে একজন ওয়াশরুমে গিয়ে নক করতে থাকে। সময় বাঁচাতে অ্যাবি তখন এমন ভাব করতে থাকে যে সে আর সাইরাস ওয়াশরুমে ঘনিষ্ঠ সময় কাটাচ্ছে। এর মধ্যে কোনোভাবে সাইরাস মেশিনটা ঠিক করে অ্যাক্টিভ করে দেয় আর ক্যামিলার বিমানটা রাডারের চোখে গায়েব হয়ে যায়। আর কাজ শেষ করে সাইরাস আর অ্যাবি ওয়াশরুম থেকে বের হয়ে আসে। অন্যদিকে কন্ট্রোল রুম থেকে হ্যারি বিমানের পাইলটের সাথে কন্ট্যাক্ট করে বলে যে জুরিক এয়ারপোর্টের আবহাওয়া খুবই খারাপ, তাই তারা যেন নিকটবর্তী অন্য একটা এয়ারপোর্টে ল্যান্ড করে। নির্দেশনা পেয়ে বিমানটি নিকটবর্তী এয়ারপোর্টের দিকে ঘুরে যায় আর ক্যামিলাও সময় বুঝে ড্রোনটা ডিপ্লয় করে দেয়। সাইরাসদের বিমানের আইডেন্টিটি নিয়ে ড্রোনটা তখন জুরিক এয়ারপোর্টের দিকে যেতে থাকে। তো সবকিছু ঠিকমতো হয়ে যাওয়ার পর সাইরাসরা প্ল্যানের দ্বিতীয় অংশ বাস্তবায়ন করতে শুরু করে। ডেন্টন একজন অসুস্থ ব্যক্তির অভিনয় করে একজন এয়ার হোস্টেসকে ডাক দেয় এবং এই সুযোগে সে ম্যাগনাসের হাতে একটা অক্সিজেনের সিলিন্ডার তুলে দেয়, যেটা সে রোগী হিসেবে এনেছিল। ম্যাগনাস সেটা নিয়ে সোজা বিমানের ককপিটে চলে যায়। এরপর টাইমার ধরে সেখানকার ভল্ট খুলতে শুরু করে। বিমান অন্যদিকে ঘুরতে দেখে লার্সের লোকেরা বুঝে যায় যে কিছু একটা গড়বড় হয়েছে। তারা তখন তাদের ব্যাগ থেকে বন্দুকের পার্টস বের করে, যেগুলো তারা আলাদা আলাদাভাবে এনেছিল। এরপর সেগুলো অ্যাসেম্বল করে বন্দুক বানিয়ে ফেলে। সাইরাসও বুঝে যায় যে তারা ধরা পড়ে গিয়েছে, তবে ভল্ট খুলতে ম্যাগনাসের আরও একটু সময় দরকার। তাই ম্যাগনাসকে কিছু এক্সট্রা সময় পাইয়ে দিতে তারা লার্সের লোকদের সাথে ফাইট করতে শুরু করে, কিন্তু খালি হাতে তারা তাদের সাথে পেরে ওঠে না, যার ফলে ফাইটের এক পর্যায়ে লার্সের লোকেরা সাইরাসদের গান পয়েন্টে নিয়ে নেয়। আর বিমান ততক্ষণে কাছে আরেকটা ছোট এয়ারপোর্টে পৌঁছে গিয়েছে। সেখানে শর্ট রানওয়েতে পাইলট অনেক কষ্ট করে বিমান ল্যান্ড করায়, আর সেই বিমানের পিছনেই ক্যামিলা তার জেটটাকেও ল্যান্ড করায়। যাই হোক, ততক্ষণে অবশ্য ম্যাগনাস ভল্ট খুলে ফেলেছে, কিন্তু লার্সের লোকেরা ককপিটে গিয়ে ম্যাগনাসকেও গান পয়েন্টে নিয়ে নেয়। ম্যাগনাস সাইরাসকে বলে যে সে আর একটুর জন্য স্বর্ণের বারগুলো সরিয়ে ফেলতে পারেনি। সাইরাস তখন তাকে সান্ত্বনা দিয়ে বুঝিয়ে রাখে। এদিকে লার্সও ততক্ষণে জানতে পেরে গিয়েছে যে কেউ একজন তার স্বর্ণের বার চুরি করার চেষ্টা করছে। সে তার লোকদের নির্দেশ দেয় যে তারা যেন 1 ঘন্টার মধ্যে স্বর্ণের বারগুলো নিয়ে তার মেনশনে পৌঁছায়। নির্দেশনা পেয়ে কর্মেক নামে সেই লোকটা অ্যাবি, সাইরাস আর স্বর্ণের বার সহ ক্যামিলার জেটে উঠে পড়ে। ক্যামিলা বলে যে এত ভারী জিনিস আমার জেট নিতে পারবে না। কর্মেক তবুও গান পয়েন্টে রেখে জোর করে সেই বক্স জেটে তোলে। ক্যামিলা বুঝে যায় যে এভাবে বাঁচা যাবে না, তাই সে জেটটাকে নাড়াচাড়া করে একটা সিগন্যাল দেয়। আর এটা বুঝতে পেরে সাইরাস এবং অ্যাবি সিট বেল্ট পরে নেয়। এর পরপরই ক্যামিলা তার দক্ষ পাইলটগিরি দেখাতে শুরু করে। জেটটাকে বিভিন্ন অ্যাঙ্গেলে এমনভাবে উড়াতে থাকে যার ফলে জেটের শরীর থেকে স্টিলের পাতগুলো খুলে যেতে থাকে। এতে করে তাদের জেটটা আবার রাডারে দেখা যায়। অন্যদিকে ঠিক সময়ে স্বর্ণের বার এসে না পৌঁছানোয় প্রধান এজেন্ট হাগজলি বেশ রেগে যায়। সবার কাছে সে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে হাগজলিকে একজন বলে যে স্বর্ণের বারগুলো নিয়ে জেটে করে তারা লার্সের মেনশনের দিকে যাচ্ছে। এটা শুনে হাগজলি সাইরাসদের জেটের পেছনে স্পেশাল ফোর্সের ফাইটার জেট পাঠিয়ে দেয় আর বলে যে তাদের প্রাইভেট জেট থেকে কোনো রকম রেসপন্স না আসলে যেন শুট করে দেয়। কিন্তু লার্সের লোকদের গান পয়েন্টে ক্যামিলা তখন কোনোভাবে সেই স্পেশাল ফোর্সের সাথে কন্ট্যাক্ট করতে পারছিল না। তাই সে অ্যাবির সাহায্য নিয়ে বিমানের এলইডি স্ক্রিনে লেখে যে আমাদের হস্টেস করে রাখা হয়েছে। এরপর বিমানটা উল্টিয়ে সেটা স্পেশাল ফোর্সকে দেখায়। মেসেজ দেখে স্পেশাল ফোর্স পরিস্থিতি বুঝতে পেরে জেট নিয়ে চলে যায়, কিন্তু সাইরাসদের জেটের মধ্যে তখনও ফাইট চলছিল। এখানে মেলসনের দেখানো এই জেটের স্পেশাল সুবিধাগুলো নিয়ে অ্যাবি আর সাইরাস লার্সের লোকদের সাথে ফাইট করতে থাকে। এদিকে লার্সের কাছ থেকে স্বর্ণের বার বুঝে নিতে লিভায়াথানের হ্যাকার গ্রুপ সেখানে আসে। তারা এসে লার্সকে থ্রেট দেয় যে তুমি যদি সময় মতো আমাদের স্বর্ণের বার বুঝিয়ে না দাও তাহলে হ্যাক করে তোমার সব ব্যাংক অ্যাকাউন্ট আমরা খালি করে দিব।
আসলে ব্যাংকের টাকা চাইলেই যেহেতু সরিয়ে ফেলা যায়, এই জন্যই আমরা স্বর্ণ দিয়ে লেনদেন করি। লার্স তখন তাদের বুঝিয়ে বলে যে সঠিক সময়ে স্বর্ণের বার তোমাদের কাছে পৌঁছে যাবে। যাই হোক, জেটের মধ্যে ফাইট করতে করতে ক্যামিলা প্রেসার দিয়ে কর্ম্যাককে আঘাত করে অজ্ঞান করে ফেলে। তবে এটা করতে গিয়ে সে নিজেও হাতে ব্যথা পায়, যার ফলে সে জেটটা ল্যান্ড করাতে পারে না। তখন অ্যাবি আর সাইরাস মিলে অনেক কষ্টে উল্টে পাল্টে জেটটাকে কোনোভাবে লার্সের মেনশনে ল্যান্ডিং করায়। আর ঠিক তখনই স্বর্ণের বারের বক্সটা লার্সের সামনে গিয়ে পড়ে এবং সাইরাসরা বিমান থেকে বের হওয়া মাত্রই লার্স তাদের গান পয়েন্টে নিয়ে নেয়। তবে সাইরাস এখানে খেয়াল করে যে বিমানের গায়ে এখনো একটা ক্যামেরা আছে। সে তখন কোডের মাধ্যমে ডেন্টন আর মিসুনকে কিছু একটা বলতে থাকে। আবার লিভায়াথান যেহেতু হ্যাকার গ্রুপ, তাই তারাও জানতে পারে যে এই দলের মধ্যে একজন ইন্টারপোল মেম্বার আছে, যার ফলে তারা লার্সের সাথে ডিল ক্যান্সেল করতে চায়। কিন্তু লার্স রাগের বশে প্রথমে সেই লিডারের পায়ে, এরপর কপালে গুলি করে মেরে ফেলে। এরপর সে সাইরাসদের জিজ্ঞেস করে যে তাদের মধ্যে ইন্টারপোল অফিসার কে। উত্তরে সাইরাস বলে, আমি ইন্টারপোল আর বাকি সবাই ভিকটিম, তাই তাদেরকে তুমি ছেড়ে দাও। তবে সাইরাস নিজেকে ইন্টারপোল দাবি করার পরেও লার্স তাকে গুলি করতে পারে না, কারণ ততক্ষণে পুলিশও চলে আসে। লার্স এখানে পুলিশের সামনে ভালো সাজার চেষ্টা করে। সে বলে যে এরা আমার বাসায় অ্যাটাক করায় আমি নিজেকে প্রোটেক্ট করছিলাম। কিন্তু সাইরাস তো জানতো যে লার্স এমন কিছু একটা করবে, তাই সে একটু আগে ডেন্টন আর মিশনকে কোডের মাধ্যমে মূলত এটাই বলেছিল যে তারা যেন বিমানের ক্যামেরাটা হ্যাক করে সবকিছু রেকর্ড করতে থাকে। তো সাইরাস এবার তার জেটের এলইডি অংশে সেই ভিডিওটা প্লে করে দেয়। সেখানে দেখা যায় লার্স একটু আগেই লিভায়াথান লিডারকে গুলি করে মেরে ফেলছে। ফলে চাক্ষুষ প্রমাণ পেয়ে পুলিশ লার্সকে গ্রেফতার করে। আর এদিকে হাগজলি তাদের উপর স্পেশাল ফোর্স পাঠিয়েছিল জানতে পেরে অ্যাবি হাগজলিকে একটা ঘুষি মেরে চাকরি ছেড়ে দেয়। এরপর সেও সাইরাসের টিমের সাথে যোগ দেয়। আপনারা হয়তো ভাবছেন সাইরাসের দল এত ঝুঁকিপূর্ণ মিশন করে শেষমেশ কিছুই পেল না। আসলে এটাই মুভির সব থেকে বড় টুইস্ট। এই টুইস্ট রিভিল হয় যখন এক সপ্তাহ পরে সাইরাস অ্যাবিকে নিয়ে তার টিমের সাথে দেখা করতে যায়। তখন সে অ্যাবিকে বলে মিশনে যা কিছু ঘটেছে সবকিছুই আসলে আমার প্ল্যান করা। শেষ মুহূর্তে হাগজলি যে বারগুলো উদ্ধার করেছে সেগুলো আসলে লোহার বার, কারণ স্বর্ণের বারগুলো বহু আগেই আমি চুরি করে ফেলেছি। মূলত ম্যাগনাস বিমানের ভল্টের লক ব্রেক করে সাথে সাথে সেই স্বর্ণের বারগুলো প্যারাশুট দিয়ে নিচে ফেলে দিয়েছিল। এজন্য আমি বিমানে লার্সের গ্রুপের সাথে ফাইট করে ম্যাগনাসকে কিছুটা সময় পাইয়ে দিয়েছিলাম। আর লুক আসলে আমাদের মিশন ছেড়ে যায়নি, তার বরং দায়িত্ব ছিল সেই স্বর্ণের বারগুলোকে পানিতে ঠিকঠাক মতো ল্যান্ড করানো। ফলে লার্সের টিম টেরও পায়নি কখন তাদের সবকিছু চুরি হয়ে গিয়েছে। সাইরাসের প্ল্যানিং এর কথা শুনে অ্যাবি পুরো অবাক হয়ে যায়। এরপর সাইরাস অ্যাবিকে নিয়ে টিমের বাকি সবার সাথে দেখা করে এবং অ্যাবির হাত ধরেই স্বর্ণের বারগুলো পানির উপর ভেসে ওঠে। আর এই হ্যাপি এন্ডিং এর মধ্য দিয়েই দুর্দান্ত এই ক্রাইম থ্রিলার মুভিটি এখানেই শেষ হয়ে যায়।